আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মুক্তেশ্বরের মানুষ খেকো দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আপনারা আগের পর্বে শুনেছেন যে মুক্তেশ্বর হলো নৈনিতালের নিকটবর্তী একটি গ্রাম। সেখানে এক বাঘিনী ঘটনাচক্রে একটি সজারুর কাঁটায় আহত হয় এবং তার একটি পা এবং একটি চোখ অকেজো হয়ে যায়। স্বাভাবিক শিকার ধরার ক্ষমতা সে হারিয়ে ফেলে। সহজ শিকার হিসেবে মানুষের প্রতি আকৃষ্ট হয়। প্রায় 24টি মানুষ মারার পর তৎকালীন ভারত সরকার জিম করবেটের ওপর এই বাঘটিকে হত্যার নির্দেশ দেয়। এই কাজের দায়িত্ব পেয়ে জিম করবেট মুক্তেশ্বরে পৌঁছায়। অনেকটা খোঁজ তল্লাশ করার পর পুতলি নামে একটি মেয়ের সাহায্যে তিনি সাম্প্রতিকতম মরিটি পেয়ে যান। এই অঞ্চলে জিম করবেটের একজন পূর্ব পরিচিত বদ্রি সিংয়ের কাছে মেলে সাহায্য। বদ্রি সিং তাকে সেই রাত্রে ওই মরিটির ওপর বসতে বারণ করেন, কারণ যে গাছটিতে জিম করবেট বসবেন বলে ঠিক করেছেন সেটি নিচু গাছ। বাঘটি সহজেই লাফিয়ে জিম করবেটের নাগাল পেয়ে যেতে পারত। জিম করবেট কিন্তু বদ্রি সিংয়ের সাথে একমত হতে পারলেন না। তিনি ঠিক করলেন সেই রাতেই তিনি বসবেন, অর্থাৎ বাঘটিকে শিকার করার জন্য ওই নিচু ওক গাছটিতে অপেক্ষা করবেন। তারপর কি হলো জানা যাবে আজকের পর্বে। তাই একদম দেরি না করে শুরু করি আজকের পর্ব। বদ্রিকে সব দিক ভালোভাবে বুঝিয়ে আমি চড়ে বসলাম ওই গোলাপ কাঁটা বিছানো বেঁটে গাছটায়। আমার রাইফেলটা আমার হাতে তুলে দিয়ে চলে গেল সে। কথা দিয়ে গেল পরের দিন সকালে তার লোকজনের সাথে করে এখানে আসবে। খাদের দিকে পিছন করে পাহাড়ের দিকে মুখ করে বসেছি। তার ফলে ওপর থেকে যে কোনো জানোয়ার নামলেই তারা আমার চোখে পড়বে। আমার থেকে 15 ফুট দূরত্বে পা মেলে ডান দিকে কাত হয়ে পড়ে আছে বলদটা। আমি বিকেল 4টের সময় গাছটার ওপর বসেছি। এরই মধ্যে দেখতে পেলাম 1 ঘন্টা কেটে গেল। ঠিক বেলা 5টার একটু পরে একটা কাকার হরিণের ডাকার আওয়াজ পেলাম। আমার 200 গজ নিচে খাদের দিক থেকে আওয়াজটা আসছিল। যেহেতু কাকারটা একই জায়গায় দাঁড়িয়ে ডাকছে, তাই বোঝা গেল সে বাঘটাকে দেখতে পেয়েছে। বহু সময় ধরে তার ডাক শোনা গেলেও এক সময় পাহাড়ের ঢালের ওপারে তার কণ্ঠস্বর আর শোনা গেল না। কাকারটা চলে গিয়েছে। আমি আন্দাজ করলাম বাঘটা মরিটা যাতে দেখতে পারে এমন এক জায়গায় এসে চুপ করে বসে আছে। মরির কাছে আসতে কতকগুলো বাধা আছে, বাঘটাও সেটা জানতো। তাই চারিদিক ভালো করে দেখে শুনে তবেই সে মরির কাছে আসবে, এটাই অনুমান করলাম। বাঘটার জন্য কোনো দিক থেকে কোনো বিপদ আছে কিনা সেটা সে ভালো করে দেখেই তবেই মরির কাছে আসার চিন্তা করে। আমিও সজাগ দৃষ্টি রেখে চোখ কান খুলে বসে আছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই চারিদিক অন্ধকার হয়ে গেল। সামনের পাহাড়টা অন্ধকারে ঢেকে গেল। মরিটাকে মনে হচ্ছে একটা সাদা দাগের মতো কিছু রয়েছে। এই আবছা অন্ধকারেও বাঘটাকে দেখলে গুলি করা সম্ভব হবে? হঠাৎ খাতের মুখে একটা ডাল ভেঙে পড়ার আওয়াজ হলো। বাঘটা খুব ধীর গতিতে পা ফেলে এগিয়ে আমার ঠিক নিচে এসে থামল। কিন্তু কিছুক্ষণ কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তারপর পাতার ওপর বাঘটা শুয়ে পড়ল।
আকাশে অনেকক্ষণ আগেই মেঘ দেখতে পেয়েছিলাম। এখন পুরো আকাশটাই মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আকাশে একটা তারাও চোখে পড়ছে না। ঘন অন্ধকারে বলদটাকে দেখা যাচ্ছে না। শব্দটা কানে ভেসে এলো, কিন্তু বাঘটাকে দেখা যাচ্ছে না। হিমালয় অঞ্চলে গরমকালে মরির গন্ধে ভিমরুলের দল এসে জোটে। তারা দিনের আলোয় সেই মরিটাকে আঁকড়ে থাকে। আবার অনেক ভিমরুল সন্ধ্যার পরেও মরিটার ওপর বসে থাকে। তাই বাঘটাকে মরিটার ওপর ফুঁ দিতে শোনা গেল, কারণ খোলা মাংসের ওপর ভিমরুল বসে থাকলে তার পক্ষে মাংস খাওয়া বিপদ ডেকে আনতে পারে। এর থেকে বোঝা যাচ্ছে বাঘটা হয়তো এইরকম অবস্থায় আগেও পড়েছিল। আমি খুব একটা ব্যস্ত হলাম না, কারণ বাঘটা যেমন আমার উপস্থিতি অনুধাবন করতে পারেনি, আমিও তার উপস্থিতি সম্পর্কে কোনো ইশারা তাকে জানাইনি। অবশ্য আকাশে তারা থাকলে বাঘটাকে আমি স্পষ্ট দেখতে পেতাম। মেঘলা আকাশের বিদ্যুতের চমকানিতেও তাকে দেখা যেত, কিন্তু কোনোটাই সম্ভব হচ্ছে না। তাই ভেবে নিলাম বাঘটা মরিটার সামনে গিয়ে হয়তো মরিটার মাংস খাচ্ছে। আমি পুরোপুরি শব্দ শোনার অনুমানের উপর নির্ভর করে সজাগ হয়ে রইলাম। দিনের আলোয় বেরোলে তার বিপদ হতে পারে, তাই সে অন্ধকার হলেই যে আসবে সেটা আমি জানতাম। যে তারার আলোয় আমি মরির 1 বা 2 ফুট দূর থেকে গুলি করতে পারতাম, এখন আকাশের ঘন মেঘের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই শব্দ শুনে দিক ঠিক রেখে রাইফেলটা তুললাম। আমার হাতের কনুই দুটো হাঁটুতে রেখে বাঘটার মরিটাকে খাওয়ার আওয়াজের শব্দ শুনে প্রথম গুলি ছুঁড়লাম। কিন্তু শব্দ শুনে বুঝতে পারলাম প্রথম তাকটা একটু উঁচু দিয়েই বেরিয়ে গিয়েছিল। এরপর কয়েকবার শব্দটাকে ঠিক ধরে নিশ্চিত হয়ে নির্ভুল নিশানা করে ধীরে ট্রিগারে চাপ দিয়ে গুলি ছুঁড়লাম। বাঘটা শব্দ না করে লাফ দিয়ে 20 ফুট উঁচু পাড়ে উঠে গেল। সামনেই সমতল ভূমি, তার ওপারে খাড়া পাহাড়। বাঘটা যে সমতল ভূমি পর্যন্ত দৌড়ে গিয়েছিল শব্দেই তা টের পেলাম। এরপর চারিদিকটা নিশ্চুপ, কোনো দিক থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনে মনে অনুমান করলাম বাঘটা হয়তো গুলি খেয়ে সমতলে পড়ে মারা গেছে, আর তা না হলে গুলি তার গায়েই লাগেনি। কোনো কিছু ঠিক করতে না পেরে কিছুক্ষণ পর রাইফেলটা নামালাম। এর মধ্যেই ভেসে এলো পাহাড়ের ওপর থেকে বাঘের গম্ভীর গর্জনের শব্দ। বাঘটা জখম না হয়ে আমাকে দেখেই গর্জন করছে। মাটি থেকে যেখানে আমি গাছের উপরে বসে আছি সেটা মাত্র 10 ফুট উঁচু, আর মাত্র 20 ফুট দূরে একটা বাঘ গর্জন করছে। আমার পা দুটো ঝুলে থাকলেও মাটি থেকে দূরত্ব বাড়াবার কোনো উপায় আমার নেই। বাঘের এত কাছে থাকলে দিনের বেলায় যেমন প্রাণ উড়ে যাওয়ার জোগাড় হয়, এখন অন্ধকারে ঠিক তেমনই মনে হচ্ছে। আমার গুলির শব্দে ভয় পেয়েও যে পালায়নি বাঘটা, তা তার গর্জনের আওয়াজে সহজেই বোঝা যাচ্ছে। তার উপর এটা আবার মানুষ খেকো বাঘ। সুতরাং এখন আমার অবস্থাটা একেবারে বাঘের মুখে মৃত্যু নিশ্চিত। বাঘটা আমার কোনো ক্ষতি না করলেও তার নজর মরিটার দিকে। সেটা তার দুদিনের আহারের ব্যবস্থা করবে।
সে আমাকে আক্রমণ না করলেও আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। শুধু মনে হচ্ছে বাঘটা আমায় আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে। আমি যে তাকে গুলি করব তেমন সুযোগও আমার কাছে নেই। কিন্তু আবার এটাও ভাবছি, বাঘটার তিক্ত অভিজ্ঞতা থেকে সে আর মড়িটার কাছে ফিরে আসবে না। গাছের ওপরে কোনো কিছু ধরে থাকার উপায় ছিল না, তাই নিজের ভারসাম্য যতটা সম্ভব বজায় রাখার চেষ্টা করছি। রাত 10টা পর্যন্ত এইভাবেই কেটে গেল। এবার একটা সিগারেট ধরাতে গিয়ে দেশলাই কাঠি জ্বালালে শুনতে পেলাম বাঘটা সরে গেল খাতের কিনারা থেকে, কিন্তু সে ফিরে এসে আবার গজরাচ্ছে। তার শব্দের অনুমানের উপর ভিত্তি করেই বুঝতে পারলাম 3টে সিগারেট খাওয়া হয়ে গেল, কিন্তু বাঘটা সরছে না। হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো, ক্রমেই তা বাড়তে লাগলো। এই গাছের উপর আমার মাথা আড়াল করবার মতো এমন কোনো ডালপালা ছিল না যা আমাকে এই মুষলধারে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে। প্রবল বৃষ্টিতে ভিজে আমি একেবারে চপচপে হয়ে গেলাম। বাঘটাও হয়তো বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য কোনো ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছে, হয়তো পরে বের হবে। রাত 11টায় বৃষ্টি শুরু হয়ে থামলো ভোর 4টের সময়। আকাশ পরিষ্কার হয়ে উঠল। বৃষ্টি থামলেও বৃষ্টিতে ভিজে ঠান্ডা বাতাসে আমার যেন জমে বরফ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। সকাল হতে না হতেই এসে হাজির হলো বদ্রী, সাথে 1 কেটলি চা আর একজন লোক। তারা আমাকে গাছ থেকে নামতে সাহায্য করলো। বৃষ্টিতে ভিজে এতটাই আড়ষ্ট হয়ে গিয়েছিলাম, সেজন্য শুয়ে শুয়ে চা খেতে হলো। বদ্রী আর তার সাথে আসা লোকটি দুজনে আমাকে ভালো করে মালিশ করতে লাগলো। অনেকটা সুস্থ বোধ করলাম, রক্ত চলাচলও অনেকটাই স্বাভাবিক হয়েছে। বদ্রীর এই ব্যবহারে তাকে ধন্যবাদ জানালাম। সে সাথে সাথে তার সঙ্গে আসা লোকটিকে পাঠিয়ে দিল গেস্ট হাউসে। সে সেখানে গিয়ে আমার জন্য ফায়ার প্লেসে আগুন ধরাবার ব্যবস্থা করবে। এর আগে আমি অনেক গুলি চালিয়েছি শিকারের জন্য, কিন্তু এভাবে শ্রবণ শক্তির উপর নির্ভর করে প্রথম গুলি চালালাম। তবে আমার শ্রবণ শক্তি যে কতটা বলিষ্ঠ তা বুঝতে পারলাম আমার ছোঁড়া গুলি মাত্র কয়েক ইঞ্চির তফাতে বাঘের মাথা ফসকে বেরিয়ে গিয়েছে। রাইফেলের নিশানা ঠিক থাকলেও অন্ধকারে সেই গুলি 2 ইঞ্চি পার্থক্য হওয়ার জন্য তা বিঁধেছে বলদটার গায়ে। ওখান থেকে ফিরে আসবার মতো শক্তি জোগালো বদ্রীর আনা চা। গরম চা খেয়ে প্রায় 1/2 মাইল হেঁটে বদ্রীর বাগানের লাল মাটির পথে এসে পৌঁছালাম। তখন নিজেকে অনেকটাই সুস্থ বলে মনে হতে লাগলো। এই লাল মাটির পথ থেকে বদ্রীর গেস্ট হাউস প্রায় মাইল খানেক দূরত্ব। ভিজে লাল মাটির পথে যে 3টে পায়ের ছাপ চোখে পড়ল, তার মধ্যে 2টো ওঠার পথে, যেটা ছিল বদ্রী আর তার লোকের, আর একটা ফেরার পথে, যা ছিল লোকটার। পথের বাঁকে একটা বাঘিনী ঝাঁপিয়ে নেমেছে, সেটা বোঝা গেল এরপর থেকে বাঘিনী আর লোকটির পায়ের ছাপ দেখে। দুজনেই একই পথে বেশ জোরে জোরে চলেছে। আমি ফিরে আসা লোকটির কথা চিন্তা করতে লাগলাম। সে যদি ঠিকঠাক বদ্রীর বাগানের নিরাপত্তার মধ্যে ঢুকে যেতে পারে তাহলেই ভালো। প্রবল অস্বস্তিতে আমরা দুজনে জোর পায়ে হাঁটতে লাগলাম। আমরা নিশ্চিত হলাম লোকটিকে বাগানে কাজ করতে দেখে। বাগানের লোকেরা ভিতরে যে পথ দিয়ে চলাফেরা করে
সেখান থেকেই মোড় ঘুরে বাঘিনীটা চলে গেছে। লোকটা টেরও পায়নি কখন তার পিছু পিছু এসেছিল বাঘিনীটা। গেস্ট হাউসে এসে আগুনের পাশে বসে জামা কাপড় শুকাতে লাগলাম। এরপর বদ্রীকে জিজ্ঞাসা করলাম, বাঘিনীর চলে যাওয়ার পথটা কোন দিকে গেছে? বদ্রী বলেছিল, এই পায়ে চলা পথটি একটি গভীর ঘন বনে ছাওয়া গিরিখাতের মধ্যে চলে গেছে, যে খাতটা 1 মাইল পর্যন্ত খাড়াই পাহাড়ের গা বেয়ে গেছে। এরপর ডান দিক থেকে আসা আরেকটি খাতের সঙ্গে এক হয়েছে। একটা নদী রয়েছে যেখানে দুটো খাত মিশেছে। সেই নদীর কাছেই খানিকটা খোলা জমি। এই খোলা জমিটা আবার দুটো গিরিখাতের বেরুবার মুখেই অবস্থিত। বাঘিনীটা যে গিরিখাতে নেমে গিয়েছে তা বদ্রীর কথাগুলো শুনে বুঝতে পারলাম। যে মানুষ খেকো বাঘটার এলাকার মধ্যে বসবাস করছে বদ্রী, তার গতিবিধি সম্পর্কে সব কথাই বদ্রী জানত। তাই সে জানালো, বাঘিনীটা দিনের বেলায় হয়তো ওই গিরিখাতের মধ্যেই থাকতে পারে। জায়গাটার অবস্থান বুঝে নিয়ে ভাবতে লাগলাম, যদি বেশ কয়েকজন লোক দিয়ে জঙ্গল হাঁকাতে পারি তাহলে বাঘিনীটাকে মারবার একটা সুযোগ হতে পারে। বদ্রীকে কথাটা জানালে সে সঙ্গে সঙ্গে তার প্রধান মালি গোবিন্দ সিংকে ডেকে পাঠালো। লোকটা তৎক্ষণাৎ এলো, তাকে সব কথা বলা হলো। সে 30 জন লোক জোগাড় করে দিতে পারবে বলে জানালো, যারা এই মুহূর্তে বদ্রী সিং এর মটরশুঁটির ক্ষেতে মটর তোলবার কাজ করছে। তবে দুপুর 2টোর আগে তাদের ছাড়তে পারবে না বলে জানালো। বদ্রী সিং তার বাগানে বিভিন্ন ফসল চাষ করে। নৈনিতাল বাজারে মোটা দানার মটরশুঁটির দাম চড়েছে পাউন্ড প্রতি 4 আনা। বদ্রী সিং ক্ষেতে যে মটরশুঁটি চাষ করেছে তা তোলবার কাজ চলছে এখন। এখানে টাট্টু ঘোড়ার পিঠে চাপিয়ে মাল আনা নেওয়া করা হয়। সেই রাতেই মালের বস্তা তাদের পিঠে চাপিয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাই কোনো দিকেই ক্ষতি না করে গোবিন্দ সিংহ আমাদের সাহায্যের জন্য সম্মতি জানালো। আমি আমার রাইফেলটা ঠিকঠাক করে নিলাম। বদ্রী সিং আর আমি দুপুরের খাবার খেলাম। এর কিছু বাদেই গোবিন্দ সিং তার লোকজন নিয়ে চলে এলো। বদ্রী সিং থেকে গেল মটরশুঁটি তোলার কাজ দেখাশোনা করার জন্য। আমি আর গোবিন্দ সিং চলল লোকজন সাথে করে জঙ্গল খেদাবার জন্য। লোকগুলো সকলেই স্থানীয় হওয়ায় মানুষ খেকোর কাছ থেকে কিরূপ বিপদ হতে পারে সেটা তারা জানত। বদ্রী সিং পুরো পরিকল্পনাটা গুছিয়ে বলে দিল। সে বসবে নদীর কাছে খোলা জায়গায়, একজন নির্ভরযোগ্য লোক আর গোবিন্দ সিং। এদের দুজনের ওপর দুটো দলের দায়িত্ব দেওয়া হলো। দুদিক দিয়ে দুদল লোক নামবে। বদ্রীর একটি গুলি ছোঁড়ার সাথে সাথে সকলে একসাথে চিৎকার করবে, পাথর ছুঁড়বে এবং হাততালি দেবে। আমি এমন জায়গা বেছে নিলাম যাতে বাঘটা বেরুলেই তাকে গুলি করতে পারি। কেননা অনেক সময় দেখা গিয়েছে সমস্ত রকম আয়োজন করা সত্ত্বেও শেষমেশ তা ব্যর্থ হয়েছে। বাঘিনী যে পথে গেছে সেই পথ ধরলাম দুপুরের দিকে। কিছু দূর যাবার পর পথটা একটা গভীর গুল্ম বনে ঢুকে গিয়েছে। এই পথ ধরে কয়েক শত গজ এগিয়ে যে জায়গাটায় আমরা পৌঁছালাম সেই জায়গাটা পাহাড়ের গায়ে গভীর খাত ও শৈলশিরায় ক্ষতবিক্ষত। যে গিরিখাতটায় হাঁক দেওয়া হবে
সেই জায়গাটার ডান ধারের শৈলশিরা ধরে উতরাই নেমে একটা উঁচু খাড়াইয়ের মুখে এসে আমি দাঁড়ালাম। এই জায়গায় ডান দিকেরটা বাঁ দিকের গিরিখাতের সাথে এক হয়েছে। নদীটি দুটি গিরিখাতের সংযোগস্থলে অবস্থিত। বদ্রী আমাকে যে জায়গাটায় বসবার কথা বলেছিল, নদীর পাড়ের দিকে তাকিয়ে সেই ফাঁকা জমিটা খুঁজতে চেষ্টা করলাম। যখন চারিদিকে তাকিয়ে দেখবার চেষ্টা করছি, তখনই শুনতে পেলাম অসংখ্য মাছি উড়ছে। কয়েক গজ এগিয়ে যেতেই দেখলাম একটা গরুর খানিকটা অংশে অনেক মাছি বসেছে। এই গরুটা সপ্তাহখানেক আগে মারা গেছে বলে মনে হলো। এর গলায় বাঘের দাঁতের দাগ ছিল। গরুর দেহের কাঁধের দিকের কিছুটা অংশ, ঘাড় এবং মাথা ছাড়া আর কোনো দেহাবশেষ নেই। হঠাৎই আমি মড়িটাকে টেনে খাড়া পাহাড় থেকে নিচে ফেলে দিলাম। গরুর দেহটা নদীর কাছেই একটা গর্তে গিয়ে পড়ল, যেটার দূরত্ব এখান থেকে প্রায় 100 গজ। গরুটা যে গর্তে পড়েছে তার থেকে 300 গজ দূরে একটা ফাঁকা জমি দেখতে পেলাম। এখান থেকে পাহাড়ের যে দিকটা ফাঁকা হবে সেদিকটা দেখলাম। এমন সময় বদ্রীর গুলির শব্দে হাঁকাই শুরু হয়ে গেল। আমার চারপাশটা ভালো করে দেখার আগেই যেহেতু হাঁকাই শুরু হয়ে গিয়েছিল, তাই আমি আড়াল নেওয়ার মতো কোনো সময় পেলাম না। যে কোনো মুহূর্তে বাঘটা যে কোনো দিক থেকে চলে আসতে পারে। গুলির শব্দের সাথে সাথে বহু লোকের চিৎকার শোনা গেল। চিৎকারের আওয়াজ শুনে প্রথম দিকটায় মনে হচ্ছিল আমার দিকে আসছে। পরে অবশ্য সেই আওয়াজ আর শোনা গেল না। একদল হাঁকাই শেষ করে আধ ঘন্টা পরে অপর দলটির হাঁকাই আমার ডান দিকে উতরাই ধরে আমার সমান উচ্চতায় নেমে এলো। হাঁকাই বন্ধ করে আমার কাছে ওদের শৈলশিরার ওপরে চলে আসতে বললাম। এই হাঁকাইটা ব্যর্থ হলো, কারণ কতকগুলো আনাড়ি লোক এই কাজটার দায়িত্ব নিয়েছিল। এত বড় গুল্ম বনে হাঁকাই করতে হলে কয়েকশো লোকের প্রয়োজন হতো, আর এই কাজটা করতে গেলে দক্ষ হাঁকাই করা লোকের দরকার। আমার সামনে এসে দাঁড়ালো গোবিন্দ সিং। অন্যান্য লোকজন হাতে পায়ে কাঁটা ফুটিয়ে তবে বনের মধ্যে থেকে বেরিয়ে এলো। আমি সবাইকে একটা করে সিগারেট দিলাম। সকলে সিগারেট টানতে টানতে তাদের শরীরের কাঁটা বের করতে লাগলো। এই হাঁকাইটা যেহেতু কাজে এলো না, তাই গোবিন্দ সিং বলল, মুক্তেশ্বরের আশপাশ থেকে অনেক লোক জোগাড় করে পরদিন আবার হাঁকাইয়ের কাজটা ভালোভাবে করতে হবে বাবু। গোবিন্দ সিং আমার সামনে ছিল। সে কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে আমার পিছন দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তাকে দেখে মনে হচ্ছিল সে এমন কিছু দেখেছে যা তার চোখে বিশ্বাস করতে পারছে না। আমিও সাথে সাথে ঘুরলাম। দেখতে পেলাম পাহাড়ের ওপরে প্রায় 400 গজ দূরে বাঘিনীটা দাঁড়িয়ে আছে। একটা চাষের জমির ওপর দিয়ে সে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা যদি কোনো নড়াচড়া বা শব্দ না করি, তাহলে বাঘিনীটাকে আমার রাইফেলের পাল্লার মধ্যেই পেয়ে যাব। একটা জনবসতি থেকে দূরে ঘন জঙ্গল। শিকারী বসে আছে বাঘের অপেক্ষায়। বাঘটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। শিকারীর হাতে রাইফেল থাকলেও গুলি করাটা সবসময় সম্ভব নাও হতে পারে। শিকারীর ভাবনা চিন্তার মধ্যে নেই এমন সব ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। আমাকেও একবার এই রকম অবস্থায় পড়তে হয়েছিল। আমি
একবার পাহাড়ের গায়ে বসেছিলাম। বাঘ সেই পথে আসছে, আমি প্রতীক্ষারত। বরমকা থান নামে এক সুপবিত্র পীঠস্থানের সামনে জায়গাটি। অরণ্য দেবতা হলেন বরম। এই দেবতা বিপদ থেকে রক্ষা করেন মানুষকে। এই দেবতা তার এলাকায় কোনো প্রাণী হত্যা করতে দেন না। জানোয়ার বোঝাই এক গভীর জঙ্গলের মধ্যে এই পীঠস্থান। এই জানোয়ার শিকারের জন্য ভারতের সমস্ত জায়গা থেকে শিকারীরা এখানে আসে। তার সাথে রয়েছে চোরা শিকারীর দল। আমার অনেক দিনের পরিচয় এই জঙ্গলের সাথে। পীঠস্থানের কাছাকাছি জায়গায় কোনো জানোয়ার গুলি খেয়েছে, এই ব্যাপারটা আমার দেখা বা শোনার বাইরে ছিল। এ সত্ত্বেও আমি যে বাঘটির জন্য বসেছিলাম সেটা আমাদের গ্রামের মোষ মেরেছিল বলে। সকালে বাঘের উদ্দেশ্যে বেরিয়ে বরমকা থানের 1 মাইল দূরের একটি জায়গাকে বেছে নিয়েছিলাম আমি। ঝোপের আড়ালে বসে থাকতে থাকতে বিকেলে বাঘটিকে আসতে দেখেছিলাম। বাঘটার আসার পথ আমার কল্পনা শক্তির সাথে মিলে গেল। সেদিকটায় প্রথমে একটা সম্বর, কিছু সময় পরে একটা কাকার হরিণ ডাকার আওয়াজ শোনা গেল। আমি যে পথে বসেছিলাম বাঘটা যে সেই পথ ধরেই আসছিল সেটা বুঝতে পারলাম। জঙ্গলটার চারিদিকে 2 থেকে 3 ফুট লম্বা ছোট জাম গাছে ভর্তি, ফলে জায়গাটা অনেকটাই খোলামেলা। 200 গজ দূর থেকেই বোঝা গিয়েছিল সেটা একটা মদ্দা বাঘ ছিল। খুব ধীর গতিতে আস্তে আস্তে আমার আর বাঘের মধ্যে দূরত্ব দাঁড়িয়েছিল 100 গজ। আমার পিছনে পাতার খসখস শব্দ শুনে ঘাড় ঘোরালাম। দেখলাম একটা জাম গাছ। আশপাশের গাছগুলোর সাথে তার ডালপালা জড়ানো। সেটা ধীরে ধীরে কাত হয়ে পড়ছে। আমি অবাক হয়ে দেখেছিলাম গাছটা কাত হয়ে পাশেই একটা ছোট গাছের ওপর পড়ল। দুটো গাছই কিছুক্ষণ স্থির হয়ে থাকলো। তারপর দ্বিতীয় গাছটা ভর সহ্য করতে না পেরে হেলে পড়ল। এরপর দুটো গাছ আবার আরেকটা গাছের ওপর পড়তেই হুড়মুড় করে শব্দ হলো। আমার বসে থাকার কয়েক গজের মধ্যেই এই আওয়াজটা হলো। গাছগুলির এই অবস্থা লক্ষ্য করেও আমি বাঘটার প্রতি দৃষ্টি রেখে চললাম। পাতার শব্দে বাঘটা থমকে দাঁড়িয়েছিল। গাছগুলোর এভাবে পড়ার দৃশ্য দেখে বাঘটা ঘুরে দাঁড়ালো। সে এতটুকু ভয় না পেয়ে যে পথে এসেছিল আবার সেই পথেই চলে গেল। আমার দেখা এই ঘটনা কোনো প্রকার স্বাভাবিক ঘটনা নয়, কারণ কোনো রকম বৃষ্টিপাত ছাড়াই সবুজ সতেজ গাছগুলো যেভাবে একটার পর একটা গাছের শিকড় আলগা হয়ে পড়ে যাচ্ছিল তা অস্বাভাবিক। আর এটা আরো অস্বাভাবিক এই জন্য যে তখন কোনো বাতাস দিচ্ছিল না। বাঘটা যে পথ ধরে আসছিল সেই পথেই গাছগুলো একের পর এক পড়ছিল। বাঘটা যতটা এগিয়ে এসেছিল তার মধ্যে আমি তাকে গুলি করতে পারিনি। বাঘকে এত কাছে পেয়েও গুলি করতে না পারাটা ছিল আমার কাছে অপ্রত্যাশিত এবং যুক্তিহীন ঘটনা। এছাড়াও অনেক সময় স্বাভাবিক কারণেও বাঘকে গুলি করতে পারিনি আমি। জনবসতিপূর্ণ এলাকায় কোনো জায়গায় যদি বাঘ থাকে তাহলে গুলি করতে গেলে অনেক সময় সেই পথে চলে আসা গ্রামবাসীর মৃত্যু হতে পারে।
আমার দিকে এখন যে বাঘিনীটা এগিয়ে আসছে তাকে প্রায় 200 গজ মতো ফাঁকা জমি পার হয়ে আমাদের সামনে আসতে হবে। পথের ওপর যেহেতু কোনো গাছ বা ঝোপের আড়াল নেই, তাই আমাদের নড়াচড়া সবই তার চোখে পড়বে। এই রকম অবস্থায় বাঘটিকে চলে আসতে দেখা ছাড়া আর কিছুই করার নেই। বাঘিনীটি খুব ধীর গতিতে আসছিল। মুক্তেশ্বরের বাঘিনীটি খোঁড়া হলেও তার চলাফেরায় এতটুকু বোঝা যাচ্ছিল না যে সে খোঁড়া। বাঘিনীর চলার গতির দিকে দৃষ্টি রেখে আমি আমার পরিকল্পনা স্থির করে নিলাম। নদী পার হওয়ার আগে কোনো আগাছার জঙ্গলে ঢোকা পর্যন্ত অপেক্ষা করব, এটাই ঠিক করলাম। তারপর সামনে ছুটে গিয়ে নদী পেরোবার আগেই গুলি করব। আমার পরিকল্পনা মতো বাঘিনীটা তাই করল। আমার লোকজনকে স্থির হয়ে দাঁড়াতে বলে দৌড়ে খাড়া পাহাড়ের ধার দিয়ে ছুটে একটা বন গোলাপের ঝোপে পৌঁছালাম। ঝোপটা পাহাড়ের ওপর থেকে নিচে পর্যন্ত ছড়ানো। ঝোপের মধ্যে দিয়ে সুড়ঙ্গ মতো খানিকটা ফাঁকা জায়গা। সেই দিক দিয়ে যাব বলে ঝুঁকতেই টুপিটা আটকে গেল কাঁটায়। আমি নিচু হয়ে ছুটতে লাগলাম। একটার পর একটা গোলাপের কাঁটা মাথায় বিঁধতে লাগলো। সেই কাঁটার আঘাতে কপাল থেকে রক্ত ঝরতে লাগলো। যে গর্তে অর্ধভুক্ত সেই মড়িটাকে ফেলেছিলাম, ছুটে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। 40 গজ লম্বা 30 গজ চওড়া গর্তটা চারিদিকে ঘন গুল্মে আচ্ছাদিত। গর্তের কিনারায় দাঁড়াতেই একটা হাড় ভাঙার শব্দ শুনতে পেলাম। আমার আগেই বাঘিনীটা গর্তে পৌঁছে তার খাবার খাচ্ছে। ঘন গুল্ম ঝোপের আড়ালে থাকায় বাঘিনীটার শব্দ শুনতে পেলেও তাকে দেখা যাচ্ছে না। বাঘিনীটা ফাঁকা জায়গায় এলেই গুলি করা সম্ভব। যদি ও দূরের পাড়টির চড়াই বেয়ে ওঠে তাহলে গুলি করা সম্ভব হবে না। আমার দাঁড়িয়ে থাকা গুল্মঝোপের ভেতর থেকে একটা সরু পথ উঠে এসেছে। পথটার যে ডান পাশে আমি দাঁড়িয়ে আছি তার থেকে 1-1.5 গজ উপরে খাড়া নদীর পাড়। ওখান থেকে পড়লে সোজা নদীতে গিয়ে পড়তে হবে। একবার ভাবলাম কোনো প্রকার নড়াচড়া না করে গর্তের ভেতর একটা পাথর ছুঁড়ে মারলেই বাঘটা ফাঁকা জায়গায় বেরিয়ে আসবে। এইসব পরিকল্পনার কথা ভাবতে ভাবতে দেখি আমার পিছনে শব্দ করতে করতে গোবিন্দ টুপি হাতে নিয়ে এসে হাজির। পাহাড়ের সামনের গর্তটায় গোবিন্দকে টেনে নিয়ে চেপে বসিয়ে দিলাম। ওকে চুপ করে থাকতে ইশারা করায় ও টুপি হাতেই চুপ করে বসে রইল। গোবিন্দ বসে হাড় চিবানোর শব্দটা শুনতে পেল। গোবিন্দর চোখ মুখ দেখে বুঝতে পারলাম ও খুব ভয় পেয়েছে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। বাঘিনীর চেবানোর আওয়াজ আর শোনা গেল না। আমার মনে একটাই ভাবনা হতে লাগলো, হয়তো বাঘিনীটা আমাকে দেখে ফেলেছে, না হয় পুরনো মুড়িটা খেতে তার আর ভালো লাগছে না। কয়েক মিনিট নিস্তব্ধতার পর দেখলাম বাঘিনীটা উল্টো পাড় ধরে পাহাড়ের দিক দিয়ে চলে যাচ্ছে। বাঘিনীটার পিছন দিকটাই আমার চোখে পড়ল। পথটায় পপলার গাছের ঝোপঝাড় ছিল। গাছের ঝোপের ভিতর দিয়ে গিয়ে বাঘিনীটার দিকে লক্ষ্য করে রাইফেল তুলে আমি গুলি করলাম। গুলি খাওয়া মাত্রই ঘুরে দাঁড়িয়ে পাড় ধরে সে আমার দিকে আসতে লাগলো। আমি ভেবেছিলাম গুলিটা ওর মাথায় লেগেছে, কিন্তু ভুল। গুলিটা লেগেছিল ওর মাথার কাছে একটা পপলার গাছে। বাঘিনীটাকে এগিয়ে আসতে দেখে মনে করলাম ও আমাকে আক্রমণ করার জন্য আসছে। ওর একটা চোখ কানা ছিল, সেটা আমার জানা ছিল না।
আহত ক্রুদ্ধ বাঘিনীটাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি চুপচাপ দাঁড়িয়ে নির্ভুল নিশানা ঠিক করলাম। আমার 2 গজের মধ্যে চলে এলে ওর মাথা আর ঘাড়ের সংযোগস্থলে গুলি করলাম। সাথে সাথে বাঘিনীটা ঘুরপাক খেয়ে পড়ে গেল নদীর জলে। জলে পড়ার আওয়াজ শুনে একটু এগিয়ে গিয়ে দেখলাম জলের মধ্যে শূন্যে পা তুলে পড়ে আছে। যে আবদ্ধ জলে সে পড়েছিল পুরো জলাটা রক্তে লাল হয়ে উঠল। গোবিন্দ এতক্ষণ চুপচাপ গর্তের মুখে বসেছিল। তাকে এখন এদিকটায় আসার জন্য ইশারা করলাম। সে কাছে এলে বাঘিনীটাকে দেখালাম। গোবিন্দ এই দৃশ্য দেখা মাত্রই শৈলশিরার উপরের মানুষদের চিৎকার করে বাঘিনীটার মরার খবর জানাতে লাগলো। গোবিন্দর চিৎকার শুনে 30 জন লোক একসাথে চিৎকার করে উঠল। বদ্রী সিংহ শর্ট গানে পরপর 10টা গুলি ছুঁড়ল। মুক্তেশ্বর ও আশেপাশের গ্রাম থেকেও আওয়াজ শোনা গেল। সকলে মিলে নদীর ধারে চলে এলো। বাঘিনীটাকে জল থেকে টেনে তুলে একটা চারা গাছের সাথে বেঁধে একসাথে সকলে মিলে বদ্রীর বাগিচায় নিয়ে এলো। সকলের দেখার জন্য তাকে খড় বিছিয়ে শুইয়ে রাখা হলো। এসব হওয়ার পর আমি গেস্ট হাউসে এসে 1 কাপ চা খেয়ে বিশ্রাম করলাম। এর ঘণ্টাখানেক পরে লণ্ঠনের আলো নিয়ে আমি বাঘিনীটার চামড়া ছাড়ালাম। মুক্তেশ্বরের কয়েকজন শিকারী সমেত বেশ অনেক সংখ্যক লোক ভিড় করে আমার কাজ দেখছিল। আমি যখন বাঘিনীটার চামড়া ছাড়াচ্ছিলাম তখন দেখতে পেলাম ওর একটা চোখ নষ্ট। পাগুলোতে সজারুর কাঁটা গেঁথে আছে। 1 থেকে 9 ইঞ্চি দৈর্ঘ্যের প্রায় 50টা কাঁটা তার পায়ের থাবায় ছিল। এইসব কাজ করতে করতে রাত 10টা বেজে গেল। সেই রাত্রিটা বদ্রীর গেস্ট হাউসে কাটিয়ে যাওয়ার অনুরোধ সত্ত্বেও আমি তার কথা রাখতে পারিনি। মুক্তেশ্বর থেকে আসা লোকজনের সাথে আমি রওনা দিলাম। 2 জন লোক আমার সাথে চামড়াটা বয়ে নিয়ে চলল। ডাকঘরের কাছে এসে পৌঁছালাম। এখানকার লোকজনদের দেখার জন্য চামড়াটা খুলে মেলে দেওয়া হলো। এখানে সর্বসাধারণের জন্য যে ডাক বাংলো ছিল সেখানেই মধ্যরাতে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিনের ধকলে গভীর ঘুমে তলিয়ে গেলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, মুক্তেশ্বরের মানুষ খেকোর 2য় তথা অন্তিম পর্ব। গল্পটি কেমন লাগলো আপনাদের শুনে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি এরকমই আরও অন্য কোনো গল্প শুনতে চান সেগুলিও লিখে জানাতে পারেন। আজ গল্প পাঠে ছিল ধীমান, সাউন্ড এডিটিং আমি মধুমিতা। ফিরে আসবো আরও এরকম একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।